প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো আশা করছি। আমি এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের বেশ কিছু সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করব। আমাদের যে অধ্যায়গুলো আছে, আমরা জানি আমাদের 137 পৃষ্ঠা পর্যন্ত আমাদের এই পরীক্ষা আছে। তাহলে এখানে যে অধ্যায়গুলো উল্লেখ আছে সেই 137 পৃষ্ঠা, এর মধ্যে অধ্যায়গুলো আছে সংখ্যার গল্প, পূর্ণ সংখ্যার জগৎ, মৌলিক উৎপাদকের গল্প, ভগ্নাংশের খেলা। এরপরে আছে দেখো ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত। এই পর্যন্ত এটা হচ্ছে 137 পৃষ্ঠায় শেষ, এটা অনুশীলনী পর্যন্ত শেষ। এরপরে নতুন অধ্যায় শুরু। তো আমাদের এই ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষায় আমাদের এই পর্যন্ত দেয়া 1 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত আছে। তো তোমরা যারা এই গণিতের প্রিপারেশন নিয়ে রাখছো ভালো, তারা বেশ চেষ্টা করবা ভালো রেজাল্ট করার জন্য। এরপরেও যারা ভালো নিতে পারো নাই, তারা আমার ভিডিও দেখে একটু চেষ্টা করো যে নিজেরা কিছু অংশ বোঝার জন্য। তারপরে যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় কিংবা তোমাদের কোনো স্পেসিফিক বিষয় থাকে যেটা অঙ্ক একটু বুঝতে হবে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবে। আমি পরবর্তী রিপ্লাই ভিডিও বানায়া অবশ্যই সে অংশ বুঝাই দিব। তো প্রথম অধ্যায় হচ্ছে সংখ্যার গল্প। এখানে সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের গল্প আছে, তোমরা এই গল্পগুলো পড়বা। এখানে দেখো ট্যালি চিহ্নের মাধ্যমে গণনা, এগুলো পূর্বে করা হতো, এখনো দেখা যায় কিছু কিছু অঞ্চলে আছে এই ট্যালি চিহ্নের মাধ্যমে গণনা করে। এরপরে আছে দেখো এখানে একটা একক কাজ দেওয়া আছে, 27 এরটা কত হবে, 27 এরটা 5টা 5 5 25 আর 2টা অতিরিক্ত বসাই দিলে আমাদের 27 হয়ে যাবে। এরপরে রোমান সংখ্যায় গণনা। তো রোমান সংখ্যা গণনার পদ্ধতি সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে। তো এখানে দেখো 1 দিয়ে আই বোঝায়, আর ভি দিয়ে 5 বোঝায়, এক্স দিয়ে 10 বোঝায়, এল দিয়ে 50 বোঝায়, সি দিয়ে 100 বোঝায়, ডি দিয়ে 500 বোঝায়, আর এম দিয়ে 1000 বোঝায়। এখন হচ্ছে তুমি যদি মনে করো যে রোমান সংখ্যা লেখার একটু কিভাবে লিখতে হয় সেই নিয়মটা জানতে চাও, তাহলে তোমাকে অবশ্যই কিছু নিয়ম অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে রোমান সংখ্যা লেখার কিছু নিয়ম দেয়া আছে। দেখো নিয়মটা এখানে কিছু অংশ উল্লেখ করি। দেখো রোমান সংখ্যা সমূহ সবসময় বাম থেকে লিখতে হয়, খেয়াল রাখবা, এই যে বাম দিক থেকে লিখতে হয়। এরপরে লেখার সময় আই, এক্স, সি এবং এম এই কয়টা পুনরাবৃত্তি করা যায় সর্বোচ্চ 3 বার, এটা একটু খেয়াল রাখবা। এরপরে পুনরাবৃত্তি করতে পারবা না একবারও, শুধু একবারই লিখতে পারবা। এরপরে আর পুনরাবৃত্তি করতে পারবা না। এরকম রোমান সংখ্যা হচ্ছে এলভিডি, এগুলো পুনরাবৃত্তি করা যাবে না। তো এরপরে দেখো স্থানীয় মান যদি আমরা হিসাব করে ব্যবহার করি, তো আমরা যে সংখ্যাটা লিখবো, ধরো আমাদের লেখার দরকার হচ্ছে 50, তাহলে আমরা এল লিখবো। কিন্তু যখন আমাদের 40 টাকা প্রয়োজন হবে, তখন এল এর বাম দিকে একটা এক্স বসাই দিব, তাহলে আমাদের এটা 40 হয়ে যাবে। যদি এখন মনে করো তোমার দেখা দরকার হচ্ছে 90, তাহলে তুমি কিভাবে দিবা? এখন এল 50, এরপরে তো এক্স 4টা দিলে হয়, কিন্তু এভাবে লেখা যাবে না, ঠিক আছে? 4টা এক্স ব্যবহার করা যাবে না। এই যে দেখো উপরের নিয়মে আছে কি, একটা রোমান সংখ্যা সর্বোচ্চ 3 বার ব্যবহার করতে পারবা। তাহলে 100 আমরা বলি কোনটা, 100কে আমরা সি দ্বারা প্রকাশ করি। এখন সি একটা লিখবা, আর হচ্ছে 10 বাম দিকে, মানে এক্স একটা বাম দিকে লিখে দেবা, তাহলে 10 মাইনাস মানে 90 হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে দেখো একটি ছোট্ট মানের প্রতীক যখন লিখবা, তখন এটা ডান পাশে দিলে সেটা যোগ বোঝাবে, বামে দিলে বিয়োগ বোঝাবে। আর এই সংখ্যাগুলো আই, এক্স, সি এগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এখানে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে। দেখো 9 আছে, 9 কিভাবে লিখবা? আই এক্স দিয়ে, এটা 9 হয়ে যাবে, ঠিক আছে? এই আই এক্স দিয়ে দিলে 9 হয়ে যাবে। এরপরে দেখো 41, 41 তো লিখতে পারো তাই না? এক্স এর লিখলে হয় 40, আর সাথে একটা আই দিলে আমাদের 41 হয়ে যায়। এরপরে 111, তো আমরা 100 লিখি কত? সি দ্বারা 100, আর এক্স দ্বারা কত? 110 বোঝাবে, আর একটা আই দিয়ে দিবা, সিএক্স আই। ওকে, 111 হয়ে গেল। এরপরে 17 যদি লিখো, তাহলে আমরা 10 লিখি এভাবে এক্স দ্বারা, আর 17 মানে হচ্ছে 5, 15 আর 2 অতিরিক্ত দিয়ে দিবা, হয়ে যাবে শেষ। আচ্ছা, এরপরে দেখো 59 আছে, তার মানে তোমাকে অবশ্যই 50 আগে লিখতে হবে, তার মানে এল আছে 50, এরপরে আর 9 মানে আই এক্স দিয়ে দিলে আমাদের 59 হয়ে গেল। এরপরে আছে 1971। তো তোমরা এখানে 1900 মানে 2000 লিখবা তাই না? দেখো তাহলে প্রথমে হচ্ছে 1000 লিখতে হবে, তাহলে 1000 লিখি আমরা কি দ্বারা? এম দ্বারা, এম দ্বারা 1000। এরপরে এম আর একটা লিখবা, তাহলে হয় কত? 2000। দেখো এখন আমাদের 2000 তো নেই, এখানে আছে 1971, তাহলে 1900 বানানোর জন্য প্রথমে 1000 আর 900, তার মানে 1000 থেকে একটা সি বিয়োগ করলে আমাদের 900 হয়ে যায়। তাহলে এম সি এম হলো আমাদের 1900। আচ্ছা, এরপরে 71 আছে, তাহলে 71 লিখতে এল লিখবা 50, এরপরে 2টা এক্স দিবা, তাহলে 2টা এক্স লিখো। ওকে, 2টা এক্স লিখলে আমাদের হয় কত? 70, আর একটা আই দিবা।
তাহলে হয়ে গেল 71। এরকম করে লিখবা। এরপরে 25 আমরা লিখতে পারবো সবাই। এরপরে 2041, এটা একটু দেখাই, এখানে যে 73 এটা তোমরা আশা করছি পারবা। আর 2041 এর ক্ষেত্রে এম লিখবা কয়টা, দুইটা, তাহলে আমাদের কত হবে, 2000 হয়ে যাবে। তাহলে এম আমরা দুইটা লিখি, 2000 হলো। এরপরে 41, তাহলে এক্স এল, তাহলে এটা 40 হয়, আর একটা আই দিয়ে দিলে আমাদের 41 হয়ে যায়। এই হচ্ছে বন্ধুরা রোমান সংখ্যা লেখার পদ্ধতি। এরপরে তোমাদের স্পেসিফিক যদি কোনো রোমান সংখ্যা জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা রিভিউ ভিডিওতে অবশ্যই জানাই দেবো। এরপরে আসি দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে দশমিক সংখ্যা পদ্ধতিতে মূলত যে সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত এই 10টি চিহ্ন ব্যবহার করি, সেই পদ্ধতিটাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। যেমন আমরা যে সংখ্যায় লিখি এখন বর্তমানে 1 2 3 4 এভাবে, এগুলাই দশমিক সংখ্যা পদ্ধতি। তো তোমাদের আবার অন্য কিছু মনে করতে হবে না, তো এটা মনে রাখবা তাহলেই হবে। আচ্ছা, এখানে দেখো দশমিক সংখ্যা পদ্ধতি লেখে 0 থেকে 9 পর্যন্ত লিখলো এই 10টা দিয়ে, তারপরে তার নেই, তাহলে এই 0 আবার শুরু করা যাবে না, তাহলে কি করবো, পরবর্তীটা শুরু করবা। তো এরকম করেই আসলে দশমিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লেখা হয়। তো এই যে সংখ্যা লেখার যে পদ্ধতি, এটাকে আমরা অঙ্কপাতন বলি হয়। এখানে দেখো আমরা অঙ্ক কাকে বলি, অঙ্কপাতন কাকে বলি, এরকম সংজ্ঞা দেওয়া আছে। দেখো আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টা চিহ্ন বা প্রতীক রয়েছে, এদেরকে অঙ্ক বা ডিজিট বলা হয়। এখান থেকে এই সংজ্ঞাটা পড়ে নিবা তোমরা, তাহলে অঙ্ক বা ডিজিট কাকে বলে এটা পারবা। তাহলে এরপরে আসি, দেখো আমাদের এই যে শূন্যটাকে আমরা অবশ্যই সংখ্যা হিসেবে কল্পনা করি না, 1 থেকে 9 পর্যন্ত এভাবে ধরি। তো এগুলোর দাম আছে, কিন্তু শূন্যর তো কোনো দাম নেই, তাই না? শূন্য যদি লিখি তাহলে কিছু বোঝা যায়? ধরো একটা শূন্য লিখে রাখলাম, আমরা কিছু বুঝতে পারবো এটা দ্বারা? বুঝবো যে এটা একটা শূন্য, আর কিছুই নেই। তাহলে এই যে শূন্যকে একা লিখলে এর দ্বারা কিছুই বোঝা যায় না, আর এর সাথে অন্য আরেকটা কিছু যদি যুক্ত করি তাহলে একটা মান বোঝায়। এখানে যদি আমরা একটা আগে 1 বসাই দিই তাহলে এটা দ্বারা 10 বোঝায়। এরকম, যেহেতু এটা একা একা চলতে পারে না, তাই এটাকে আমরা অক্সিলারি বলি। কি বলি? অক্সিলারি। যেমন ইংরেজিতে ভার্ব যেগুলো একা একা চলতে পারে না সেগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলি, আর এখানেও একইভাবে অক্সিলারি নাম্বার বলা হয়। তো অক্সিলারি ডিজিটও বলতে পারো, যে সহকারী। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন এরপরে আসি আমরা। তাহলে 1 থেকে 9 পর্যন্ত এগুলোকে বলা হয় সিগনিফিকেন্ট ডিজিট বা সার্থক অঙ্ক, মানে এদের কোনো মান আছে। আর যে পরপর সংখ্যা লেখা, যেমন মনে করো আমরা লিখলাম হচ্ছে 1, এরপরে লিখলাম 2, এরপর লিখলাম 3, এরকম এই যে সংখ্যা লেখার যে পদ্ধতি, এটাকে আমরা অঙ্কপাতন বা ইনুমারেশন বলা হয়। তো তোমরা একটু খেয়াল রাখবা এই সংখ্যাগুলো, ঠিক আছে? পাশাপাশি সংখ্যা লেখাকে বলা হয় অঙ্কপাতন। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী অংশে আসি। এখানে আছে দেখো কিছু সংখ্যা পদ্ধতি, এবং পরবর্তীতে আছে দেখো কাগজের বাজে স্থানীয় মান। তো কাগজের বাজে স্থানীয় মান মানে তুমি একটা কাগজ নিলা, সংখ্যা লিখে এবার ভাঁজ করে রাখলা, একটা ভাঁজ খুলবা, তাহলে তুমি ধীরে ধীরে বুঝতে পারবা যে আসলে স্থানীয় মানটা কিরকম। এরপরে কাগজের স্ট্রিপের সাহায্যে আরো বড় সংখ্যা তৈরি করার জন্য বলছি, মানে জাস্ট একটা বড় সংখ্যা লিখে ওইভাবে ভাঁজ করে একটা ঢেকে দিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে এটার সংখ্যার মানটা কত। এবার দেখো দীর্ঘ স্ট্রিপের সাহায্যে আরো বেশি অঙ্ক নিয়ে সিক্রেট নম্বর তৈরি করে এভাবে একজন আরেকজনকে দেখাইতে বলছে, তোমরা এটা করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এরপরে আছে অঙ্কপাতনের রীতি। আমরা জানি দেশীয় রীতিতে আমরা পড়ি একক, দশক, শতক, হাজার, এরপরে লক্ষ, কোটি। তো এখানে দেখো আমরা যে মুখস্থ করতাম হাজার, অযুত, লক্ষ, কোটি, কিন্তু অযুত এবং হাজার এই দুই ঘর মিলাইয়ে আমরা সংখ্যা যখন পড়ি তখন হাজার পড়ি। আবার নিযুত এবং লক্ষ এই দুইটা মিলাইয়াই সংখ্যা পড়ার সময় লক্ষ পড়ে থাকি। আর কোটির ঘরে 3টা ঘর আমরা একই সাথে কোটি পড়ি। তো এখন দেখো এখানে দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতিতে কতগুলো সংখ্যা দেওয়া আছে, আমরা একটু সংখ্যাগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি জাস্ট মাত্র। এখানে দেখো আছে একক, এটা যদি আন্তর্জাতিক রীতি হিসেবে তুলনা করো, তো আন্তর্জাতিক রীতি এবং দেশীয় রীতি। তো আমি এইখানে একটা শখ দিয়ে দেশীয় এবং আন্তর্জাতিক দুইটা রীতি বুঝাই। এখানে দেখো একক, এটা দশক, এটা হচ্ছে শতক, তাহলে তুমি পড়বা 618। পরে দেখো এটা আছে 5, এটা কি হাজারের ঘর। এরপরে অযুতের ঘর, তোমাদের একটু আগেই বললাম যে অযুত এবং হাজার এই দুইটা ঘরকে অবশ্যই তুমি হাজার পড়বা, তাহলে এখানে 35,000 হচ্ছে। এরপরে দেখো এরপরেরটা আমরা লক্ষ এবং নিযুত। তো লক্ষ এবং নিযুত এই যে দুইটা ঘর, এই দুইটা ঘরকেও তুমি কি পড়বা, লক্ষ হিসেবে পড়বা। আর কোটির ঘর পড়বা হচ্ছে তুমি 3টা ঘরকে মিলাইয়া কোটি পড়বা, 3টা ঘর। এরপরে আবার তুমি হাজারের ঘরে চলে যাবা। ঠিক আছে, আশা করছি মনে থাকবে। এরপরে যত ঘর এরকম যাবো তত ঘর এরকমই চলতে থাকবে। আচ্ছা, তাহলে আমরা এই যে সংখ্যাটা লেখা আছে এটাকে আমরা কিভাবে পড়তে পারি? দেখো
এখানে 34,781 কোটি, এরকম আমরা পড়বো 34,781, আর এটা হচ্ছে কোটির ঘর, এই জন্য আমরা কোটি বলবো, নাহলে এরকমই পড়তাম 34,781, এখন কোটির ঘর এর জন্য কোটি। এবারে 99 লক্ষ, 99 লক্ষ, এবারে 35,618। আচ্ছা, এখন আমরা যদি আন্তর্জাতিক রীতিতে এই সংখ্যাটা করতে চাই, তাহলে আন্তর্জাতিক রীতি আর দেশীয় রীতির মিল আছে একক, দশক, শতক এই পর্যন্ত আর হাজার পর্যন্ত, কিন্তু অযুত, নিযুত এগুলোর সাথে কোনো মিল নাই আন্তর্জাতিক রীতিতে। সো বন্ধুরা, এই জন্য তোমরা অবশ্যই এই বিষয়টা একটু খেয়াল রাখবা, দেশীয় রীতি পড়তেছো নাকি আন্তর্জাতিক রীতি। যদি তুমি আন্তর্জাতিক রীতি পড়ো তাহলে কখনোই তুমি লক্ষ্য হিসাবে পড়বা না, সেখানে লক্ষ্য বলা যাবে না, লক্ষ্য বললে এটা পদ্ধতি ভুল হবে, ঠিক আছে। তো যখন তোমাকে বলা হবে দেশীয় রীতি বলো, তখন তুমি অবশ্যই এই যে মিলিয়ন বিলিয়নের এই হিসাব আনবা না, তার মানে তাহলে দেশীয়র সাথে আন্তর্জাতিক পদ্ধতি মিলে যাবে। এই জন্য এই দুই পদ্ধতি যেহেতু আলাদা, এই দুই পদ্ধতি থেকে আলাদা রেখে আমাদের পড়তে হবে। তাহলে আমরা কিভাবে পড়বো এটাকে দেখো, দেখো একক, দশক, শতক, তাহলে 618 এটা পড়লাম। এরপরে দেখো, তবে আরেকটা বিষয় সেটা বলা হয়নি, বলে রাখি, সেটা হচ্ছে আন্তর্জাতিক নিয়মে হাজারের ঘর, যতগুলো ঘর আছে, হাজারের ঘর বলো, মিলিয়ন বলো, বিলিয়ন বলো, সবগুলো ঘরকে 3 ঘর হিসাবে পড়তে হয়। মানে তুমি এই যে শতক, এখানে 3 ঘর, মানে এই দেখো এখানে 3 ঘর পড়বা, আবার হাজার যখন পড়বা তখনও 3 ঘর পড়বা, যখন মিলিয়ন পড়বা তখনও 3 ঘর পড়বা, যখন বিলিয়ন পড়বা তখনও 3 ঘর পড়বা। এরপরে যদি বিলিয়ন থেকে আরো বড় কোনো সংখ্যা থাকে তাহলে সেগুলো 3 ঘর হিসাবে পড়তে হবে। তাহলে এখানে আমরা পড়তে পারি 618, এরপরে 935,000, এরপরে 819, এখানে আমরা এই যে লক্ষ পড়বো না, 819 মিলিয়ন পড়বো। আন্তর্জাতিক নিয়মে হাজারের পরে মিলিয়ন, তারপরে বিলিয়ন এই হিসাব আসবে। এরপরে আছে বিলিয়ন, তো বিলিয়নের ঘর হচ্ছে কত, 347 বিলিয়ন। তাহলে এটা আমরা পড়বো 347 বিলিয়ন, 819 মিলিয়ন, 935,618, এরকম করে সংখ্যাগুলো পড়ে নিব বন্ধুরা। এরপরে দেখবা অনেক এখানে একটা জোড়ায় কাজ আছে, দেখো প্রতি জোড়ায় 0 থেকে 9 অঙ্কগুলো পুনরাবৃত্তি দিক সুন্দরভাবে একটা খেলা খেলতে পারো। এরপরে আসি সংখ্যা রেখা। তো সংখ্যা রেখা এর মধ্যে দেখো তুমি সুন্দরভাবে সংখ্যা রেখা ক্লাসে অবশ্যই প্র্যাকটিস করেছো, কিভাবে যোগ করবা কিভাবে বিয়োগ করবা এই বিষয়টা একটু বুঝাই দিব। দেখো, তো তুমি সুন্দরভাবে যোগ এবং বিয়োগটা শিখতে পারবা। তোমাকে যদি দেখা হয়, দেখো এখানে বলছে 3 এবং 4 এর যোগ, এটা তুমি সংখ্যা রেখায় কিভাবে দেখাবা। তো সংখ্যা রেখায় 0 থেকে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত নিবা, নেওয়ার পর এটা দাগ দিবা, একদিকে আরো চিহ্ন দিবা, তাহলে এটা ফিনিশ লাইন, আর এইদিকে আরো যাবে, চাইলে যেতে পারবা, সমস্যা নেই, এইভাবে বুঝাবে। তাহলে তুমি দেখো প্রথমে আছে 3, তাহলে তুমি 1 ঘর, এই 2 ঘর, এই 3 ঘর, এই 3 ঘর নিলা, নেয়ার পরে তারপরে এর সাথে 4 যোগ করতে হবে। তাহলে তুমি যে এই প্রথমে 3 নিলা, এটাকে তোমার এই অ্যারো চিহ্ন দ্বারা দেখাতে হবে না, বুঝতে পারলা আশা করছি, এরকম চিহ্ন দিয়ে দেখাইতে হবে না। তবে তুমি 3 ঘর নেওয়ার পরে পরবর্তীতে যে যোগ করবা এই 3 এর সাথে পরবর্তী যে সংখ্যাটা সেটা কি 4 পর্যন্ত, তাই না? তাহলে এই 1 ঘর যোগ করলা, 2 ঘর যোগ করলা, 3 ঘর যোগ করলা, এই 4 ঘর যোগ করলা, এটা তুমি এই অ্যারো চিহ্ন দিয়ে দেখাবা। দেখো এখানে তোমাদেরও দেখাই দিছে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। আর মোট যোগ করার পরে যোগফল হয় কত, 7। ওকে, আচ্ছা এখন সংখ্যা রেখায় এর মাধ্যমে যখন তুমি বিয়োগ করবা তখন তুমি কিভাবে বের করবা। দেখো 7 থেকে 5 বিয়োগ যদি করো, অথবা 7 সংখ্যা রেখায় 7 থেকে 5 বিয়োগ করো, তাহলে প্রথমে সংখ্যা রেখা আঁকতে হবে। সংখ্যা রেখায় 7 নম্বর বিন্দুটা চিহ্নিত করতে হবে। এই যে দেখো, এই যে অ্যারো চিহ্ন দিয়ে এখানে বুঝাইছি যে আমরা 7 নম্বর বিন্দুটা প্রথম ধরেছি। এখান থেকে 5 ঘর বিয়োগ করবা। বিয়োগ করবা মানে হচ্ছে পেছনের দিকে যাবা, ঠিক আছে? এটা মনে রাখবা, বিয়োগ মানে হচ্ছে পেছনের দিকে। তাহলে বিয়োগ হচ্ছে সংখ্যা রেখায় 7 যেখানে বসাইছো তার পেছনের দিকে 5 ঘর যাবা। তাহলে এই যে 1 ঘর আসলা, এটা 2 ঘর, এই 3 ঘর, এরপরে এটা 4 ঘর, এরপরে এটা 5 ঘর, এই পর্যন্ত এসে থামলা। তাহলে আমরা থামছি কোন জায়গায়, 2 বিন্দুতে। তো 2 বিন্দুটা দেখো এই অ্যারো চিহ্ন দিয়ে দিবা, তাহলে বোঝা যাবে সংখ্যা রেখায় আমরা 7 থেকে 5 বিয়োগ করে এক লাফে এসে আমরা 2 বিন্দুতে পৌঁছাই। তাহলে বিয়োগফল কত, 2। আচ্ছা এখন আসি সংখ্যা রেখার মাধ্যমে গুণ। এখানে 3 এবং 4 এই দুইটার গুণফল নির্ণয় করতে হবে। তো 3 এবং 4 এর গুণফল নির্ণয় করার জন্য আমাদের গুণফল করার জন্য আমাদের একটা সংখ্যা রেখা এঁকে নিতে হবে। তো আমরা প্রথমে একটি সংখ্যা রেখা এঁকে নিই। এই যে 0 থেকে এবার একটা সংখ্যা রেখা আঁকলাম, এখানে বিন্দু চিহ্নিত করি। এই বিন্দু চিহ্নিত করার পরে এখানে দেখো 0 থেকে আমরা বিন্দু চিহ্নিত করলাম। তো প্রথমে বিন্দু চিহ্নিত করব কত, যেহেতু আমরা 3 এবং 4 এর গুণফল আছে, তাহলে আমরা প্রথমটা নিব 3 ঘর। কয় ঘর নিব, 3 ঘর। আচ্ছা আমরা শুরু করব কোন জায়গা থেকে এটার গুণফল বের করার জন্য, যেহেতু আমাদের এখানে কোনো শুরুর পয়েন্ট নাই, তাই আমরা কি করব, 0 থেকে শুরু করব।
তাহলে প্রথমে শূন্য থেকে শুরু করার পরে প্রথমে 1 ঘর, এবার 2 ঘর, এই যে 3 ঘর আসবো, তাহলে 1 লাফে আমরা 3 ঘর আসি, এসে এখানে থামলাম 3 বিন্দুতে। এরপরে দেখো এভাবে কয়বার যাব, 4 বার যাব, তাহলে একবার আসলাম, এরপরে এই যে 2 বার, দ্বিতীয়বার আসলাম, এরপরে এই যে তৃতীয়বার আসলাম, এরপরে এই যে 4 বার আসলাম। ওকে, দাগটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা, দাগটা আছে আমি এই পর্যন্ত দিয়েছি। ওকে, দেখো এই যে 4 বার এই পর্যন্ত আসলাম। আচ্ছা, এই পর্যন্ত আসার পর তাহলে আমাদের হয়ে গেল। এখন কত পর্যন্ত আসছি? প্রথমে 3 একবার আসছি, এখানে দেখো আমরা বিন্দু তো চিহ্নিত করেছি 1 2 3 এভাবে করে। দেখো আমরা এসে থেমেছি কোন জায়গায়? 12 পর্যন্ত। তাহলে 3 এবং 4 এর গুণফল সংখ্যা রেখায় আমরা দেখালাম এটা কত হবে? 12। এই জন্য 12টা এই যে ব্লু এর চিহ্ন দেওয়া দেখানো হয়েছে। ওকে, আশা করছি বুঝতে পারছো। এভাবে তোমরা যে কোনো সংখ্যা, এখানে কতগুলো আছে দেখো, 6 গুণ 2 এটা করতে পারো, 6 গুণ 7 আছে এটা করতে পারো, 5 গুণ 3 আছে এটাও করতে পারো, এর গুণফল সংখ্যা রেখার মাধ্যমে নির্ণয় করতে পারো। এছাড়া আছে সংখ্যা রেখার মাধ্যমে ভাগ। আচ্ছা, এখন ভাগ কিভাবে করবা? তো প্রথমে তোমাকে যে সংখ্যাটা দেয়া হবে এখানে ভাগ করার জন্য দেয়া হয়েছিল, দেখো এই 8 কে 3 দ্বারা ভাগ। আচ্ছা, 8 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে প্রথমে 8 নিতে হবে, তাই না? তাহলে আমরা এই 8 নিলাম, 8 নেওয়ার পরে এই যে নিয়েছি দেখানোর জন্য আমরা এভাবে করে অ্যারো চিহ্ন দিয়ে দেখাইলাম 8। এখন হচ্ছে 3 দ্বারা ভাগ করব, তাহলে আমরা একবার ভাগ করতে পারি। দেখো আমরা 8 থেকে একবার আসলাম 3, আবার আসলাম 3, এখন আর তো যায় না, তাই না? আবার 3 একবার যাইতে পারতেছি না, তাহলে বেশি হয়ে যায়। তাহলে আমরা 2 বার ভাগ করতে পারলাম। তো 2 বার ভাগ করার পরে তো অবশিষ্ট রইল কত আমাদের? এখান থেকে এতটুকু 2, তাহলে এখান থেকে এতটুকু 2 অবশিষ্ট রইল, আমরা অবশিষ্ট রেখে দিলাম, মানে ভাগশেষ 2। তাহলে ভাগফল কত? ভাগফল 2। আর এখানে ভাজক কত? আমরা যেটা দ্বারা ভাগ করেছি সেটাই তো ভাজক, তাই না? ভাজক হচ্ছে 3, আর ভাজ্য হবে 8, কারণ হচ্ছে আমরা 8 কে ভাগ করেছি, এই জন্য ভাজ্য হবে 8। আচ্ছা, এখন সংখ্যা রেখার মাধ্যমে যদি আমরা শূন্যকে ভাগ করতে চাই, অথবা কোনো সংখ্যা দিয়ে যদি শূন্যকে ভাগ করতে চাই, অথবা এরকম যদি চাই, অথবা শূন্য দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করতে চাই, তাহলে আমরা কি করতে পারবো? একটু খেয়াল রাখবা। সেটা হচ্ছে কোনো সংখ্যাকে আমরা শূন্য দ্বারা ভাগ করতে পারবো না, এটা মনে রাখবা। কোনো সংখ্যাকে যদি শূন্য দ্বারা ভাগ করতে চাই, ধরো এখান থেকে শুরু করলাম, এখন 0 ঘর আগাবো, কয় ঘর? 0 ঘরে। ঘুরে ফিরে তো আবার এখানে এসে থামতে হবে, তাই না? কারণ 1 ঘর তো আগাতে আমরা পারবো না, কারণ আমাদের আগাইতে হবে কত ঘর? 0 ঘর। তাহলে যে বিন্দুতে ছিলাম সেই বিন্দুতেই, তাহলে এটা ভাগ হয়? হয় না। যেহেতু এটা ভাগ হয় না, তাই আমরা বলতে পারি যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটাকে আমরা আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত বলবো। বুঝতে পারলাম আশা করছি। আর যদি সব সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা হয় তাহলে সেটাকে আমরা বলবো এটা, যে কোনো সংখ্যার ক্ষেত্রে। তবে যদি আমরা 0কে 0 দ্বারা ভাগ করতে চাই তাহলে কি সেই ভাগটা হবে? 0কে 0 দ্বারা ভাগ করলে সেই ভাগটাকে আমরা বলবো অনির্ণেয়, মানে এই ভাগ নির্ণয় করা অসম্ভব। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলা যে কোনো সংখ্যাকে। এরপরে আসি 3 কার্ডের ম্যাজিক। তো 3 কার্ডের ম্যাজিক তুমি কিভাবে করবা? এখানে দেখো 1 থেকে 8 পর্যন্ত 8টি সংখ্যা আছে। এখন তোমরা যে কোনো 3টা সংখ্যা বাছাই করে নিবা 1 থেকে 8 পর্যন্ত। এর মধ্যে এখানে যেমন দেখানো হয়েছে 2 6 3 এরকম। তো এখন এভাবে নিবা। তো এই যেটা নিবা বাছাই করে সেই সংখ্যাটা দ্বারাই তুমি বৃহত্তম গঠন করবা এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে বিয়োগফল নির্ণয় করবা। তো বিয়োগফল সবসময় 3 6 9 এরকম হবে, এরকম না। আবার 3 9 6 এরকম হবে, এরকমটাও না। আসলে বিয়োগফলটার যে মাঝখানের ঘর, এই মাঝখানের ঘরটা সবসময় একই থাকবে, এটা কখনোই পাল্টাবে না। মানে তুমি যাই বিয়োগ করো না কেন এখানে 9 পাবা ফেরত। মানে তুমি যে সংখ্যাটা দ্বারা বৃহত্তম করবা সেই সংখ্যারই ক্ষুদ্রতম করে তুমি বিয়োগ করবা। যদি বিয়োগ করো তাহলে অবশ্যই মিডলের ঘরটা 9 পাবা। এটাই হচ্ছে ম্যাজিক, এটা কখনোই পরিবর্তন হয় না। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই ম্যাজিকটা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, এখন আসি আমরা অনুশীলনীতে। যা অনুশীলনীর এই অঙ্কে দেখো, পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। এখানে আমরা কিভাবে করব? পুনরাবৃত্তি না করে বলছে, তার মানে যা দেয়া আছে সেটা দ্বারাই বৃহত্তম এবং ক্ষুদ্রতম নির্ণয় করতে হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য 2টা অঙ্ক করে দিতেছি, তোমরা দেখে ওই নিয়মে বাকিটা করে নিবা। তো এখানে 0 দ্বারা একটা গঠন করা আছে, তো 0টা আমরা করব, এটা দেখো। তবে এখানে একটা হিন্টস দেয়া আছে, দেখো যদি আমরা 0টা আগে বসাই 0 7 5 4, তাহলে দেখো 0-র প্রথমে কোনো ভ্যালু নেই, এজন্য সংখ্যাটা 3 অঙ্কের হয়ে যায়, এটা লেখা যাবে না। তাহলে আমাদের বের করতে হবে 4 অঙ্কের। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম যে 4 অঙ্কের কিভাবে করব। দেখো এখানে আমি একটু করে দিই। তো এটা থেকে আমরা করি। তো এটা থেকে যখন করব সব থেকে বড়টা প্রথমে লিখবা। তো গ নাম্বারের সব থেকে বড়টা হচ্ছে এখানে 7, তাহলে 7 আমরা প্রথমে যদি লিখি, এরপরে বড় আছে কত? 5, তাহলে আমরা এরপরে কত লিখবো? 5 লিখবো। ওকে, 5 লিখলাম। আচ্ছা, এরপরে বড় আছে কত? দেখো 4, আমরা এটা 4 লিখবো। এরপরে বড় আছে কত? 0, তাহলে আমাদের এটা হলো কি? বৃহত্তম।
কিন্তু এখন ক্ষুদ্রতম যদি করি তাহলে ক্ষুদ্রতমর ক্ষেত্রে আমরা কত লিখব? তো প্রথমে কিন্তু আমাদের ক্ষুদ্রতম যেহেতু, তাহলে ছোটটা সবার আগে আসে, কিন্তু ছোটটা যদি সবার আগে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, 3 অঙ্কের হয়ে যাবে। এই জন্য সব থেকে ছোটটা আগে দেওয়া যাবে না। তাহলে প্রথমে কি করবা, একদম ছোট থেকে আরেকটু বড় যেটা সেটা আগে লিখবা। তাহলে 4 আগে লিখবা, এরপরে 0 দিবা, এরপরে আমরা কত লিখবো, 5। এবার 5 লেখার পর পরবর্তীতে 7 দিবা। ওকে, আমাদের হয়ে গেল। এটা হলো আমাদের বৃহত্তম। এই যে নিচে যেটা লিখছি এটা বৃহত্তম, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম। তো একই নিয়মে এখানে যতগুলো আছে সবগুলা করবা। আশা করছি তোমাদের যদি এরপরে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি একটি রিপ্লাই ভিডিও করে দেবো তার উপরে। আচ্ছা, এখন আসি 2 নম্বর অঙ্কে। তো 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো, এখানে কয়েকটা বিষয় একটু মনে রাখতে হবে, বিশেষ করে 2টা বিষয়। আমি একটু বিষয় 2টা বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে শুনবা। এখানে প্রশ্নে বলা হয়েছে যে কোনো একটি অঙ্ক 2বার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। আচ্ছা, একটি 2বার ব্যবহার করতে বলছে, আবার একটি সংকেত দিয়ে দিয়েছে যে 2বার ব্যবহার করা যায় এমন যতগুলো শর্ত আছে সেগুলো সবগুলো চিন্তা করার জন্য বলছে। তার মানে আমরা কিন্তু 2বার যে কোনো একটি 2বার ব্যবহার করতে পারবো, যে কোনো একটা। তবে এই যে সংকেতটা আছে এই সংকেতটার জন্য একটা বিষয় খেয়াল রাখবা। আচ্ছা, বিষয়টা বলি, সেটা হচ্ছে তুমি যদি এটা দ্বারা বৃহত্তম গঠন করতে চাও সেক্ষেত্রে ধরো 9 আসবে, 2বার নিতে পারো, 9টাকে বড় হিসাবে 2বার নিলা। ওকে, আচ্ছা, এরপরে 5 নিলা, পরে একটা 0 নিয়ে নিবা, ব্যাস আমাদের বৃহত্তম হয়ে যাবে। আবার যখন ক্ষুদ্রতম করবা, যদি এই সংকেত না থাকে, খেয়াল করো, এই সংকেত না থাকে তখন ক্ষুদ্রতম করবা, তখন তুমি যে সংখ্যাটা 2বার নিয়ে বৃহত্তম করছো সেই সংখ্যাটাই 2বার নিয়ে ক্ষুদ্রতম করবা। তাহলে 5 0 9 9 এরকম হবে। একটু বকাতাটা বুঝতে চেষ্টা করো, আশা করছি আর এই অসুবিধাটা হবে না। আচ্ছা, 5 0 9 9 এরকম হবে। আচ্ছা, তবে যদি এই সংকেতটা দেয়া থাকে যে 2বার ব্যবহার করা যায় এমন যতগুলো শর্ত আছে সবগুলো চিন্তা করো, তো সবগুলো চিন্তা করলে সেক্ষেত্রে তুমি 2বার ব্যবহার করতে পারো অন্য যে কোনো। তার মানে বৃহত্তম করার সময় তুমি যেটা দিয়ে বৃহত্তম করেছো, ক্ষুদ্রতম করার সময় তুমি ছোটটাও 2বার ব্যবহার করতে পারো, সমস্যা নেই। যেমন উদাহরণস্বরূপ এটা এভাবে লিখি আমি। তো প্রথমে আমি লিখলাম হচ্ছে 9 9 5 0, এটা লিখলাম। ওকে, আচ্ছা, 9 9 5 0 লিখলাম। আর ক্ষুদ্রতম যখন করব তখন আমি এই যে 5 লিখলাম, এরপরে ক্ষুদ্রতম যে সংখ্যাটা আছে সেটা 2বার লিখতে পারি। তার মানে 0 2টা লিখে একটা 9 ব্যবহার করলাম, সমস্যা নেই। যদি এই যে নিচে যে সংকেতটা দেওয়া আছে এটা দেয়া থাকে তাহলে, আর যদি এই সংকেতটা দেয়া না থাকে, শুধুমাত্র এইটুকু বলা থাকে যে কোনো একটি অঙ্ক 2বার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো, তাহলে তুমি এভাবে করবা, যেটা দিয়ে বৃহত্তম করবা সেই সংখ্যাটাই 2বার ব্যবহার করে ক্ষুদ্রতম করে দেবা। আশা করছি যে এই যে এখানে যে বিষয়টা বলা আছে সেটা তোমরা সবাই বুঝতে পারছো। এরপরেও না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে। এরপরে 3 নম্বরে আসো, দেখো নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো 4টি অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। প্রথমটা সমাধান করে দিয়েছে, এখানে দেখো 7 অঙ্কটি থাকবে এককের স্থানে, এখানে করে দিয়েছে, তাই আমরা এটা দেখালাম না। এরপরে বলে দিয়েছে সংখ্যাটি 0 দ্বারা শুরু হতে পারবে না। কেন? কারণ 0 দ্বারা শুরু যদি হয় তাহলে সেটি এই যে আমরা দেখো 4টি অঙ্ক ব্যবহার করে সেটা 4 অঙ্কের হবে না, সেটা 3 অঙ্কের হয়ে যাবে। এই জন্য প্রথম যে সংখ্যা সেটা 0 দেওয়া যাবে না। এরপরে দেখো 4 অঙ্কটি সবসময় দশকের স্থানে থাকবে, তাহলে এখানে যে 4 মানে আমরা যে দশকের ঘর, মানে এটা এককের ঘর, এটা দশক, এটা শতক, এটা হাজার। আচ্ছা, এই দশকের ঘর সবসময় কত থাকবে বলছে, 4 থাকবে। তাহলে দশকের ঘরে 4 লিখে আমরা এই কি করব, যে যে কোনো বৃহত্তম সংখ্যা তৈরি করব। তাহলে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করতে পারি 9, এখানে কত দিতে পারি, 8 দিতে পারি, আর এইখানে 4 থাকলো, এইখানে কত আবার 7 দিতে পারি। আমরা যেটা একবার ব্যবহার করব, ঠিক আছে, 2বার ব্যবহার করবো না। তাহলে 9 8 4 7 এটা দিতে পারি। ওকে, এরপরে ক্ষুদ্রতম যখন করব, আচ্ছা এটা 4 কিন্তু এখানেই থাকবে, তাহলে আমরা এই সংখ্যাটাই ক্ষুদ্রতম যদি করি তাহলে 7টাকে প্রথমে দিয়ে দিব। ওকে, তাহলে 7, এটা 8 দিতে পারি, আর এটা 4, আর পরে 9, মানে বৃহত্তমটা পরে দিয়ে দিলে আমাদের ক্ষুদ্রতম হয়ে যাবে। ওকে, এরপর আসি, দেখো 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে, তাহলে শতকের স্থান এটা, তাহলে এই ঘরে সবসময় 9 থাকবে। তাহলে আমরা এখানে কত দ্বারা শুরু করব, 9 দ্বারা শুরু করবো না, কারণ হচ্ছে 9 তো একবার আছে অলরেডি, এই জন্য 8 দ্বারা লিখবো। তাহলে বৃহত্তম লেখার সময় 8, এরপরে 9 লিখছি, এরপরে লিখবো 7, পরে লিখবো 6, হয়ে গেল আমাদের বৃহত্তম। এরপরে ক্ষুদ্রতম যখন করব তখন ছোট থেকে শুরু করব, কিন্তু 9 এর ঘরটা ফিক্স থাকবে, এটা পরিবর্তন হবে না। তাহলে 6 আমরা আগে লিখতে পারি, 9
দ্বিতীয় ঘরে রইল, মানে শতকের ঘরে, তাহলে এই ঘরে 7ই থাকতেছে, আর এই 8টাকে যেহেতু এটা সবচেয়ে বড় এই জন্য সব থেকে শেষে হবে, শেষ। এরপরে আছে বলছে দেখো এক অঙ্কটি সবসময় হাজারের স্থানে থাকবে, এরকম করে বৃহত্তম সংখ্যা লিখতে বলছে। তাহলে বৃহত্তম 1-এর পরে আমরা 9 লিখতে পারি, এরপরে 8 লিখতে পারি, এরপরে 7 লিখতে পারি। তবে তোমরা পরিবর্তন করে চাইলে লিখতে পারো, তবে এটাই সবচেয়ে বড় সংখ্যা হয়, যে একটা দুইবার কোনো ব্যবহার না করে এরকম। আচ্ছা, যখন তুমি ক্ষুদ্রতম ব্যবহার করবা তখন 1 তো ফিক্স থাকবে, এটাকে তুমি কিছু করতে পারবা না, এখানে শর্ত উল্লেখ করে দিয়েছে 1 সবসময় হাজারের স্থানে থাকবে, এই জন্য তাহলে 1 থাকলো। এরপরে 16টা নিবা, আছে 7 লিখলা, এরপরে আছে কত 8 লিখবা, এরপরে 9 দিয়ে দিবা। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল সবগুলো। এরপরে 4 নম্বরে আছে দেখো, 4 নম্বরে বলা হয়েছে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটিকে দেশীয় ও আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করার জন্য বলছে। তো তোমাদের বলছিলাম 3 গড়কে যখন দেশীয় রীতিতে প্রকাশ করবা তখন 3 গড় হচ্ছে শতক, এরপরে 2 গড় হচ্ছে হাজার, এর পরবর্তী 2 গড় হচ্ছে লক্ষ, এর পরবর্তী 3 গড় হচ্ছে কত কোটি, এরপরে আবার যা আসে সেটাকে তুমি হাজার ধরবা, হাজার, এরপরেরটা হচ্ছে লক্ষ। তাহলে তুমি এখানে এভাবে করে সংখ্যাটা পড়বা। তাহলে আমরা দেশীয় পদ্ধতিতে এখানে 745, এরপরে 38,745, এবারে 42 লক্ষ, তাহলে 42 লক্ষ 38,745, এরপরে আসি কত দেখো 965 কোটি, তাহলে 965 কোটি, এরপরে আবার আছে দেখো 578, এটাকে তুমি হাজারের ঘর হিসেবে পড়বা, তাহলে 578,965 কোটি 42 লক্ষ 38,745, এটা হচ্ছে কি দেশীয় রীতিতে পড়া। এখন তুমি যদি এই সংখ্যাটাকে আন্তর্জাতিক রীতিতে পড়তে চাও তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে তুমি 3 ঘর হিসেবে পড়বা, তার মানে 3 ঘরকে আন্তর্জাতিক রীতি পড়বা, তারপরে আবার পরবর্তী 3 ঘরকে আন্তর্জাতিক রীতিতে পড়বা, তারপর আবার পরবর্তী 3 ঘর আন্তর্জাতিক, তারপর আবার পরবর্তী 3 ঘরকে আন্তর্জাতিক রীতিতে পড়বা। তো এরকম করে সংখ্যাটা পড়বা। তো দেখো এখানে তাহলে 745, তাহলে হচ্ছে 238,000, এটা পড়বা। এরপর আছে কত দেখো 654, তাহলে 654, এটা হবে কি মিলিয়নের ঘরে। এরপর হবে কত দেখো এই যে 789 মিলিয়ন, তাহলে 5,789 মিলিয়ন এভাবে পড়তে পারো, অথবা 5 ট্রিলিয়ন এভাবে পড়তে পারো। তো এই হচ্ছে আমাদের এটা 4 নম্বরটা। আচ্ছা, এরপরে 4-এর খ নম্বরে দেওয়া আছে দেখো দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে কোটির উপরের সংখ্যাকে কিভাবে লিখবো। তো কোটির উপরের যে সংখ্যা সেগুলোকে আমরা কিভাবে লিখতে হয়, তো আমরা আশা করছি তোমাদের এরপরে অনেকগুলো সংখ্যা লেখার, যে কোটির সংখ্যার উপরে আমরা একক হিসেবে পড়ি, এই যে উপরে যে সংখ্যাটা পড়লাম, কোটির উপরের যে সংখ্যাটা, কোটির পরের যে ঘরটা সেটাকে আমরা কি পড়ি হাজারের ঘর, ঠিক আছে। আশা করছি মনে থাকবে তোমাদের, কোটির পরের সংখ্যাটা হাজারের ঘর, সেখানে আমরা 3টা সংখ্যা অথবা 2টা সংখ্যা দ্বারা আমরা হাজার পড়বো, তারপরে পড়বো। আর যদি তুমি 789,000 যেমন এখানে পড়তেছো 789,000 এভাবে পড়তে পারো, এবারে 5,789,000 কোটি এরকম পড়তে পারো। আচ্ছা, তো যাই হোক এভাবে সংখ্যাটা পড়া যাবে। এবং আন্তর্জাতিক রীতিতেও আমরা মিলিয়নের পরে কি পড়ি বিলিয়ন পড়ি, বিলিয়নের পরে কি পড়ি ট্রিলিয়ন পড়ি। তো সংখ্যাগুলো এইভাবে পড়তে হয়, ঠিক আছে। এভাবে আর লেখার সময় অবশ্যই এভাবে হিসাব করে লিখবা। ওকে, আচ্ছা, এরপরে নিচে আছে দেখো 5 নম্বরে পাজলটি সমাধান করবে। এখন পাজল কিভাবে সমাধান করবে একটু খেয়াল করো। এখানে দেয়া আছে যে প্রথম যে শর্ত এটা হচ্ছে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে, তার মানে যে কোনো একটা সঠিক এবং সঠিক স্থানে আছে। তাই আমরা কোনটা সঠিক তা জানি না। এখানে বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে, যেহেতু বলছে এখানে বলছে সঠিক স্থানে আছে একটা সঠিক, আবার বলছে যেটা সঠিক সেটা ভুল স্থানে আছে, কিন্তু প্রথম আর দ্বিতীয় এটা দেখে বোঝা যায় 6-এর অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, যেহেতু পরিবর্তন হয়নি তাই 6 কাটা। ওকে, আচ্ছা, এখন আমরা আসি পরবর্তী শর্তে। পরবর্তী শর্তে বলা হয়েছে দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আচ্ছা, 2টা সঠিক কিন্তু ভুল স্থানে আছে, কোন 2টা সঠিক আমরা জানি না। তো দেখো এখানে আমরা 6 তো আগেই কেটেছি তাই না, তো সেই হিসেবে 6 কাটা যায়, তাহলে আমরা এখানে 2 আর 0 এই 2টা সঠিক কিন্তু ভুল স্থানে আছে, খেয়াল করো। এবং প্রথমে বলেছিল যে 2 একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে, তাহলে 2 এর অবস্থান যেটা আছে সেটাই থাকলো, আমাদের এখান থেকে কোনো পরিবর্তন হবে না, 2 এর অবস্থান আমরা লিখে রাখলাম। ওকে, তাহলে 0 এর অবস্থান বলছে ভুল মাঝখানে। এরপরে দেখো পরবর্তী আছে কোনো অঙ্ক সঠিক নয়, তাহলে 8 সঠিক নয়, 3 সঠিক নয়, 7 সঠিক নয়, তাহলে 8 ভুল 7ও ভুল, তাহলে এটা কাটা যায়, তাহলে রয়ে হচ্ছে 0। তো এখন দেখো এখানে বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু সঠিক অঙ্কটি ভুল স্থানে আছে, তার মানে 0 এর অবস্থান শেষেও ভুল
মিডলেও ভুল, তাহলে শুরুতে হবে। আশা করি বুঝতে পারলাম। ওকে, তাহলে আমরা এখানে কত দিব, শূন্য বসাবো। ওকে, শূন্যটা বসালাম। আচ্ছা, এরপরে আমাদের আর অবশিষ্ট রয়েছে কত, 8 তো কাটা গেছে, আর রয়েছে দেখো আমরা শূন্যটা লিখলাম, 2 লিখলাম, এখন আছে 1 আর 4। কিন্তু আমাদের দেখো এখানে বলছে অঙ্কটি ভুল স্থানে আছে, তাহলে আমাদের দরকার কি মিডলের অঙ্কটা। কোন অঙ্কটা, মিডলের অঙ্কটা। এখন 1 যদি সঠিক হতো তাহলে অবশ্যই বলতো না যে অঙ্কটি ভুল স্থানে আছে, কারণ আমাদের তো মিডলটাই দরকার, আর এখানে মিডলটাই আছে 1, কিন্তু বলা হয়েছে অঙ্কটি ভুল স্থানে আছে, তাহলে আমাদের সঠিক হবে কোনটা, 4। ওকে, আশা করছি বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমাদের গোপন যে গিফট বক্স খোলার যে পিন নাম্বার, এটা হবে কি 042 এটা। আচ্ছা, এখন আমরা প্রিয় নামে বয়স জানি, এটা 6 নম্বর অঙ্ক আছে। দেখো প্রিয় নামে বয়স আসলে কিভাবে হিসাব করব। তো প্রিয় নামে বয়স হিসাব করার জন্য আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে তোমার প্রিয় বন্ধুর নাম এবং যার নামের বর্ণ 9 এর বেশি নয়। 9 এর বেশি নিলে আসলে এটা একটু অসুবিধা হয়ে যায়, তুমি দেখবা হিসাবে তখন গরমিল হয়ে যাবে। এই জন্য 9 এর বেশি নিবা না, 9 থেকে কম আছে, মনে করো 2টা 3টা 4টা 5টা যাই হোক নিতে পারবা, তবে 9 এর বেশি নিবা না। তাহলে তুমি কিন্তু এটাতে পারবা না এভাবে করতে, দেখবা গরমিল হয়ে যাবে, পরে আর তুমি কারো বয়স বলতে পারবা না। আচ্ছা, এখন আমরা যদি প্রিয় নামের বয়স জানতে চাই তাহলে কি করব। তো প্রথমে 10 এর সাথে তুমি কি করবা, তোমার বয়স গুণ করবা। প্রথমে 10 এর সাথে তোমার বয়স গুণ করবা, গুণ করে গুণফল ধরো, এখানে তোমার বয়স তুমি ধরে নিলে 11, যাই ধরবা। এরপরে দেখো 9 এর সাথে তোমার প্রিয় মানুষের নামের বর্ণ যে সংখ্যা সেটা গুণ করবা, গুণ করার পরে বিয়োগ করবা। দেখো গুণফল থেকে, এই গুণফল থেকে পরের গুণফল বিয়োগ করবা, বিয়োগ করলে একটা ফলাফল আসবে। ধরো তোমার আসলো হচ্ছে বিয়োগ করার পরে 83, তাহলে তোমার বয়স হবে কত একটু, তবে তুমি এখানে বলবা যে তাহলে এই বয়স কত হবে। তাহলে বয়স কত হবে কিভাবে করবা, দেখো 8 এর সাথে, যেহেতু 8 আর 3 মানে 83 না, তাহলে 8 এর সাথে 3 যোগ করে দিবা, তাহলে যোগফল কত হবে 11, তাই না। তাহলে এই বয়স হবে কত 11। আশা করছি বুঝতে পারছো, মানে বিয়োগফলটা যা হবে, বিয়োগফলের পরে যা হবে সেই সংখ্যা দুটো যোগ করে দিবা, সেই সংখ্যা দুটো যোগ করে দিবা, যোগ করলেই আমাদের এই ফলাফলটা চলে আসবে। বন্ধুরা, এই গেল আমাদের প্রথম অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ের ভিডিও খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবা, খেয়াল করবা পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার জন্য। আশা করছি অঙ্কগুলো সবগুলো বুঝতে পারছো। তারপরেও যদি কারো কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর পরবর্তী রিপ্লাই ভিডিও অবশ্যই দেবো, তাহলে সেই কমেন্টের উপর ভিত্তি করে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।